নমস্কার, আমি অনুভব। গান, গল্প এবং এর আজ দ্বিতীয় নিবেদন। আজ আপনাদের জন্য আমরা সাজিয়ে রাখলাম দেবাদ্রিতা বসুর কলমে এক ঐতিহাসিক ধ্বংসাত্মক প্রেমের কাহিনী, সময়। গল্পের দুটি প্রেক্ষাপট, প্রথমটি 2026 এবং দ্বিতীয় প্রেক্ষাপটটি 1773। শোভাবাজার রাজবাড়ির গল্প আমরা সবাই জানি। রাজা নবকৃষ্ণ দেব ছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা, সেটাও আমরা জানি। তিনি ভারতের পরাধীনতার অন্যতম কারণ। সিরাজ উদ্দৌলার মৃত্যুর জন্য যে কজন দায়ী তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিন্তু তার পরিবারের বাকি সদস্যদের নিয়ে কি আমরা কিছু জানি? এই নিবেদনে নবকৃষ্ণ দেবের বড় দাদা এবং তার ভাইপোকে নিয়ে কথা বলবো, যাদের ইতিহাস মনে রাখিনি। গল্পটি অবশ্য কাল্পনিক। গল্পের দৈর্ঘ্যের জন্য এটিকে আমরা দুটি ভাগে ভাগ করে শোনাচ্ছি আপনাদের। আজ প্রথম পর্ব। এই নিবেদন আমাদের কাছে খুবই স্পেশাল। দীর্ঘ 1 বছরের বিরতির পর অনুভব ও বন্ধুরা লেডি সুপারস্টার মোনালি কর্মকার আমাদের সঙ্গে কাজ করছে। তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। শুরু হচ্ছে আজকের নিবেদন দেবাদ্রিতা বসুর ঐতিহাসিক প্রেমের কাহিনী সময়ের প্রথম পর্ব। গল্পপাঠে অভিষেক বোস এবং শ্রেয়া দাস। কাহিনীর সূত্রধার আমি অনুভব। একতলা কাঠের বাংলোয় ঢুকে একবার চোখ বুলিয়ে নিল স্বীকৃতি। জায়গার উপর নজর বুলিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে ব্যাগটা নামিয়ে রাখল। একটা অস্বস্তি হচ্ছে মনে মনে। সেই এনজেপি স্টেশন থেকেই মনে হচ্ছে কিছু একটা হবেই ওর সঙ্গে। সেই অদ্ভুত রকমের অস্বস্তিটা এই কাঠের বাংলোতে এসে যেন আরো বেড়ে গেল। এই বাংলোর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা ঠিক কি তা স্বীকৃতি ঠিক জানে না, কিন্তু এটা জানে যে সেই ইতিহাস খুব একটা ভালো নয়। সেই ইতিহাসের ব্যাপারে তদন্ত করতেই আজ স্বীকৃতি এখানে এসেছে। পেশায় স্বীকৃতি একজন লেখিকা। প্রধানত ইতিহাস নিয়েই লেখালেখি করে স্বীকৃতি। সেই লেখালেখির ব্যাপারে এখানে আসছে শুনে সবাই বেশ অবাকই হয়েছিল। তার খ্যাতি আকাশচুম্বী হওয়া সত্ত্বেও এরকম একটা অফবিট জায়গার ইতিহাস কেন? এই প্রশ্ন কোনো উত্তর দেয়নি স্বীকৃতি। বাংলোর ক্যাম্পাস খুব নিরিবিলি। এই বাংলোর ত্রিসীমানার মধ্যে কোনো বড় কোনো বাড়ি নেই। একটা গ্রাম আছে, সেই গ্রামে কয়েক ঘরের বাস। এই ছোট গ্রামের লোকেরা খুব অতিথি পরায়ণ। মাইলখানেক গেলেই একটা জঙ্গল। বাংলোর কেয়ারটেকার সুখবিলাস বাঙালি, বয়স 34 বছর, পেটানো চেহারা। তার স্ত্রী বৃন্দার বয়স 25। বয়সের ফারাক অনেকটা। এখানে নাকি এটাই রীতি। তবে বউকে দেখতে ভারী মিষ্টি। মাসখানেক আগে রবীন্দ্রনাথকে মধ্য চরিত্র করে একটা উপন্যাস লিখে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে স্বীকৃতি। সেখানেই বলেছিল তার পরের উপন্যাস হবে একটা প্রেমের গল্প, এবং সেই প্রেমের গল্প অবশ্যই ঐতিহাসিক প্রেক্ষাপটে। পরিবেশ শান্ত হলে হয়তো 15 দিনেই উপন্যাস নামিয়ে দেওয়া যাবে। নিজের মনেই হাসল স্বীকৃতি। কাঠের বাংলোর ভেতরে একটা পুরনো সোফা সেট। প্রায় বহু বছর এই সোফা সেট ব্যবহার হয় না, সেটা বোঝাই যাচ্ছে ভালো করে। এই জায়গার সন্ধান দেয় স্বীকৃতির এক বন্ধু। সে আবার এক জমিদার পরিবারের বংশধর। ওর পূর্বপুরুষেরাই নাকি এই বাংলো তৈরি করে। সেই বন্ধুই বলেছিল, ঐতিহাসিক প্রেক্ষাপটে লাভ স্টোরি লিখতে চাইছিস যখন তুই আমাদের বাংলোয় ঘুরে আয়। আমাদের বংশের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস আমি যতটা জানি তোকে বলেছি, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। তুই সেটা খুঁজে তুলে ধরতে পারিস যদি, তাহলে খুবই ভালো হয়। জানিস,
একটা অন্যায়ের প্রতিকার হয়। এইটুকু শুনেই স্বীকৃতি চলে এসেছে, কিন্তু সে খুঁজে বার করবে কিভাবে? সে কার কাছে জিজ্ঞেস করবে কি এই বাংলো এবং পরিবারের ইতিহাস? সুখবিলাসকেই সে প্রশ্ন করলো এই বাংলোর ব্যাপারে। সুখবিলাস হাসি মুখে বলল, আমি আদার ব্যাপারই দিদি, জাহাজের খবর কিভাবে রাখবো বলুন? তবে আমি যতদূর জানি দিদি, পরিবারের কোনো এক ছেলে এখানে থাকতে এসে আমাদের গ্রামের এক মেয়ের প্রেমে পড়ে। আর সে নিচু জাতির মেয়ে, সর্বোপরি গ্রাম্য অশিক্ষিত মেয়ে। সমানে সমানে বিয়ে না হলে বড় পরিবারে কি মান থাকে? আর বুঝতেই তো পারছেন সব কিছু। স্বীকৃতি প্রশ্ন করে, আপনার মালিক কিছু বলেনি কোনোদিন? আদিত্য স্যার, মানে আপনার বন্ধু কিছু জানে না, তবে তার বাবা সবই জানেন। নিজের পরিবারের কলঙ্কিত ইতিহাস কি কেউ বলতে চায়? আর সব কিছুই তো বোঝেন। আপনিও আর ঘাটাননি? আর না, তবে এখানে থাকুন, সব কিছুই জেনে যাবেন। কিভাবে? লোকে বলে মেয়েটার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই বাংলোয়। ভূত? আর লোকে তো তাই বলে। কত পুরনো ঘটনা এটা? 200-250 বছর তো হবেই, তাই বই কম নয়। বিশ্বাস হয় আপনার? না হওয়ার তো কিছু নেই। সুখবিলাস চলে গেল। স্বীকৃতিও কথা বাড়ালো না আর। ভূত, প্রেম, ইতিহাস সব মিলিয়ে দারুণ একটা রোমাঞ্চকর উপন্যাস হবে, তা স্বীকৃতি মনে মনে ভাবছিল আর উত্তেজিত হয়ে উঠছিল। সন্ধেবেলা নিজের ঘরে বসে গল্পের একটা খসড়া তৈরি করছিল স্বীকৃতি। গল্পের শুরু হবে 2026-এ, অর্থাৎ বর্তমান সময়। সেখান থেকে 1826-এ শিফট করবে গল্পটা। ভেবেছে ভালোই, কিন্তু আসল গল্পটা যদি জানতেই না পারে, লিখবে কি করে? সে একবার ঘড়ি দেখল, 6:30 বাজে। বাইরে যাবার উপায় নেই, কারণ ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাবে না। ভূতের স্বীকৃতি একদম বিশ্বাস করে না, কিন্তু ভূত ছাড়া আরও একটা জিনিস আছে। জঙ্গলি জানোয়ারকে খুব একটা বিশ্বাস করা যাবে না, উচিতও না। একটা ঝামেলাও আছে। বিকেলের পর সুখবিলাস আর বৃন্দা নিজেদের বাড়ি ফিরে যায়। এই গ্রামের শেষ প্রান্তে এই বাংলোটা থাকায় আশেপাশে তেমন বাড়ি নেই। সব থেকে কাছে যে বাড়িটা, সেটাও এখান থেকে মাইল খানেক দূরে। এই নির্জন স্থানে বাংলো তৈরি করার কারণ কি, তা ঠিকভাবে বুঝলো না স্বীকৃতি। কেউ কি আছেন কি? হঠাৎ করে একটা মহিলা কণ্ঠ শুনে চমকে উঠল সে। অসময়ে আবার কে এলো? স্বীকৃতি জানল। মুখ বাড়িয়ে দেখল গেটের বাইরে এক অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে গ্রাম্যভাবে পরা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি সেটা। গায়ের রং চাপা হলেও মুখটা বেশ মিষ্টি, কিন্তু অদ্ভুতভাবে চোখের মনির রং নীল। স্বীকৃতি গলা উঁচু করে জবাব দেয়, কে তুমি? আমি উমা, কে উমা? এই গ্রামেই থাকি। সুখবিলাস দাদা আমাকে পাঠালো, যদি আপনার রাতে কোনো সমস্যা হয়। নিজে না এসে তোমাকে পাঠালো যে? ওর বউ আবার ভীতু, এখানে ভূতের ভয় আছে, বুঝতেই তো পারছেন সবটা। আচ্ছা, বুঝেছি। তুমি ভেতরে আসবে? রাতে থাকতে বলেছে আমাকে। ও, দাঁড়াও, আসছি। স্বীকৃতি নিজে নামতে নামতেও অনেক কিছু ভাবছিল। সুখবিলাস নিজে থাকতে পারল না, অথচ ভুতুরে বাংলোতে একটা বাচ্চা মেয়েকে পাঠিয়ে দিল। দরজা খুলে উমাকে বাংলোতে নিয়ে এলো স্বীকৃতি। তুমি ভয় পাবে না তো? না দিদি, পাবো না। উত্তর দিল উমা। স্বীকৃতি ঘরে এলো, সঙ্গে সঙ্গে উমাও এলো।
খুব চাপা গলায় স্বীকৃতি বলল। একটু চা দিতে পারবে? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল উমা। আবার স্বীকৃতি চেয়ারে বসল। 3টে চরিত্র সে এমনি ভেবে রেখেছিল। এই বাংলোয় এসে 2জন চরিত্রকে আগেই পেয়ে গেছে সে। একটা চরিত্র সে নিজে, আর অন্য একটা চরিত্র নিজের থেকেই এলো। অঙ্কটা কিরম সহজেই মিলে যাচ্ছে, কিন্তু তাও ইতিহাসটা লিখতে একটু সমস্যা হবে। জানা তো নেই এই বাংলো আর পরিবারের ইতিহাসটা। কাকে জিজ্ঞেস করবে এই বাংলোর ব্যাপারে? কিছুক্ষণের মধ্যেই উমা চা নিয়ে ফিরে এলো। কাপটা টেবিলের ওপর রাখতে স্বীকৃতি প্রশ্ন করল, এই বাংলোর ব্যাপারে কিছু জানো নাকি? হ্যাঁ জানি দিদি, কিন্তু সেটা বলা ঠিক হবে কি? হবে। তুমি জানো কি আমি কি কারণে এসেছি এখানে? না, জানি না। আমি একজন লেখক, গল্প টল্প লিখি। এখানে লেখার জন্য এসেছি। উমা চুপ করে দাঁড়িয়ে থাকলো, কোনো কথা বলল না উত্তরে। উমাকে চুপ দেখে স্বীকৃতি আবার বলল, কিছু জানলে বলো উমা, সেটা আমার কাজে লাগবে। আমার আসল নাম সেই গল্পে নেওয়া যাবে না, এটা আগে কথা দিন, তাহলেই এই বাংলোর গল্প বলবো। বেশ, তোমার আসল নাম নেব না আমি গল্পে। এবার আমার ইতিহাসটা জানাও। কিছুক্ষণ উমা চুপ করে থাকলো, কোনো কথা বলল না। স্বীকৃতি এই শান্ত পরিবেশ প্রেমী হলেও এই নীরবতা যেন তাকে গ্রাস করতে আসছে। এই চুপ থাকা যেন সহ্য হচ্ছিল না ওর। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর উমা আবার বলল, এখানে বলবো না দিদি, আর আজ বলবো না। আগামীকাল বিকেল 5টার সময় আসবো আমি, তখন এই গল্প শুনবেন না হয়। আগামীকাল? অবাক হলো স্বীকৃতি। আজকে নয় কেন? আজ বললে সমস্যা কি? কাল খুব বিশেষ দিন। কালকের তারিখ কি তা জানো কি? 2রা ফেব্রুয়ারি 2026। সেই তারিখে 200 বছর আগে 2রা ফেব্রুয়ারি একটা বিশেষ ঘটনা হয়েছিল। তারপর থেকেই এই জমিদার বংশের কেউ এই বাংলোয় আসে না। তুমি জানো তাহলে সেই ঘটনা? এই গ্রামের সবাই সেই ঘটনা জানে, কিন্তু কেউ সেই কথা বলে না ভয়তে। কিসের ভয়? গল্পটা শুনলেই বুঝতে পারবেন দিদি। সেই সন্ধ্যাতে কথা বলে স্বীকৃতি বুঝেছিল আদিত্যর পরিবারে যে রহস্য রয়েছে সেটা এই গ্রামের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে সেই আদ্যিকাল থেকে। তার থেকেও বেশি রহস্যময়ী এই উমা নামক মেয়েটা। হঠাৎ করে কোথা থেকে উদয় হলো তার? আদৌ সুখবিলাসকে পাঠিয়েছে কিনা সেটাও তো জানে না এখন। আগামীকাল কি গল্প বলবে তা এখনো জানে না। নিজের গল্পটা টুকটাক করে এগিয়ে নিতে লাগলো। বেসিক গল্পটা এগিয়ে নিক, তারপর ইতিহাসটা না হয় লেখা যাবে। রাতে বিছানায় শুয়ে স্বীকৃতি আদিত্যকে মেসেজ করলো, তোদের ফ্যামিলির রহস্য বার করায় এতই যদি ঝক্কি, তাহলে নিজে আসতে পারতিস ভাই। কেন, কি হলো? ওখানে কি কাজ হচ্ছে না? কেউ কথাই বলছে না, সবাই সবটা জানে, কিন্তু কোনো একটা বিশেষ কারণে কেউ মুখ খোলে না। দোষ আমাদেরই ভাই, আমরাই বড্ড কড়া। যাই হোক না কেন, তুই লেগে থাক। আর কথা হলো না। এই কথোপকথনে বিরক্তই হলো স্বীকৃতি। এত রহস্যের কি আছে কে জানে। দেখা যাক কাল কি হয়। পরদিন সারা সকালে বৃন্দা বা সুখবিলাসকে উমার কথা কিচ্ছু বলল না স্বীকৃতি। বেশ কয়েকবার দুজনের সঙ্গেই কথা হয়েছিল, কিন্তু কোনো কথার বলল না সে। বিকেলে 4টে নাগাদ যখন সুখবিলাস বাড়ি যাচ্ছে তখন সে বলল,
আর দিদি, আপনি বরং আজকের রাতটা আমার ওখানে থাকবেন, চলুন। কেন? কি ব্যাপার? আজকের রাতটা ঠিক ভালো নয়। কেন? তোমাদের সেই বাংলোর ভূত আসে নাকি? রাম রাম রাম, আমি যদিও ভূতে বিশ্বাস করি না, কিন্তু তবু পরন্ত বিকেলে ওনাদের নাম নেবেন না। তোমাদের ভূতের নামটা তো জানলাম না। এখন বলবো না দিদি, আপনি চলুন আমার সঙ্গে। না, আমি দেখতে চাই সত্যিই ভূত এসে কিছু করে কিনা। সুখবিলাস বা বৃন্দা কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল ওরা। স্বীকৃতি অপেক্ষা করতে লাগলো উমার। কখন যে উমা আসবে তা তো জানা নেই। বিকেল 5টা নাগাদ উমা ধীর পায়ে এলো। ক্যাম্পাসে ঢুকে একটা কথাই বলল, চলুন পিছনের বাগানে যাই, ওখানেই কথা বলা যাবে শান্তিতে। স্বীকৃতি কোনো প্রশ্ন করলো না, কথাও বলল না। উমার পিছু পিছু চলল পিছনের বাগানে। আগে কি ছিল বলা শক্ত, কিন্তু এখন ঝোপঝাড়ের রাজত্ব হয়ে গেছে। একটা দোলনা ঝুলছে বাগানের ঠিক মাঝখানে। সেই দোলনার কারুকাজ দেখার মতো। দোলনার ঠিক পাশে একটা ভাঙা ফোয়ারা, সেই ফোয়ারা দিয়ে জল বেরোয় না। উমা আর স্বীকৃতি দুজন সেই ফোয়ারার সামনে বসলো। চাপা স্বরে উমা বলল, আমি যা বলবো তা বিশ্বাস না হলেও পুরোটা শুনতে হবে। বলো, রাজি আছো? মাথা নেড়ে ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল স্বীকৃতি। উমা আবার প্রশ্ন করলো, তুমি ভীতু নও তো? পুরোটা শুনে ভয় পাবে না? একেবারেই না, তুমি বলো। তোমাকে পুরো ঘটনাটা কিন্তু লিখতে হবে। কথা যখন দিয়েছি নিশ্চয়ই লিখবো উমা। বেশ, শোনো তবে। উমা নিজের গল্প শুরু করলো। স্বীকৃতি হারিয়ে গেল 250 বছর আগের একটা ঘটনায়। আজ থেকে 250 বছর আগে 1776 সালে নৃসিংহনাথ দেব নামের এক ব্যক্তি এই বাংলো তৈরি করে। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে নৃসিংহনাথের বিশাল জমিদারি ছিল। জমিদার থেকে আয়ও ছিল বেশ ভালো। খুব অল্প বয়সে তার বিয়ে হয়ে যাওয়ায় সন্তানাদির সংখ্যা ছিল প্রচুর। ওনার ছিল 5 মেয়ে এবং 4 ছেলে। সব মেয়েদের বিয়ে হয়ে গেছিল, বড় 3 ছেলেরও বিয়ে হয়ে গেছিল। হয়নি কেবল ছোট ছেলে অনাদিনাথের বিয়ে। তার বয়স তখন সবে 21। বয়সের নিরিখে সে অনেকই বাচ্চা, কিন্তু তার মন মানসিকতা চিন্তাভাবনায় সেই সবার থেকে বড়, অনেকের থেকে এগিয়ে, সবার থেকে আলাদা। নৃসিংহনাথ তার ছোট ছেলের বিয়ে ঠিক করেছিলেন পাতুরিয়ার হাটার মল্লিক বাড়ির বড় মেয়ে প্রসন্নময়ীর সঙ্গে। বিয়ের কথাও পাকা হয়ে গেছিল প্রায়, কিন্তু অনাদিনাথ হঠাৎ বেঁকে বসে। তার বিয়েতে সাংঘাতিক অনীহা। কেন, কেউ তা জানতো না। নৃসিংহনাথ ছোট ছেলের এত তাড়াতাড়ি বিয়ে দিতে চান। অনাদিনাথ অল্প বয়স থেকেই কবি, হাজার হাজার মেয়ে তার পিছনে ঘুরে বেড়ায়। তাছাড়াও অনাদিনাথ আরও একটা ব্যাপার ছিল, যেটা ওর বাড়ির লোক কেউ জানতো না। তখন দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। অনাদিনাথের বন্ধু ইন্দ্রনারায়ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব উৎখাত করার পরিকল্পনা করেছিল। তার সঙ্গে হাত মিলিয়ে অনাদিনাথ স্বাধীনতা সংগ্রামে যোগ দিল। সশস্ত্র বিপ্লবের যুগ তখনও আসেনি। এক এক জায়গায় নিজেদের মতো করে সংগ্রামটা হতো, কিন্তু তাতে লাভ হতো কি কিছু? তার উত্তর খোঁজ করার সময় বা গল্প এটা নয়। অনাদিনাথের এই বন্ধু ইন্দ্রনারায়ণের যেমন একদিকে সংগ্রামী রূপ ছিল, ঠিক তেমনই অন্যদিকে মহিলা লোলুপ এক মনও ছিল। বাইরে থেকে সুপুরুষ, ভালো এই মনের মানুষ ইন্দ্রনাথ হলেও কিন্তু ভেতরে ভেতরে হিংসায়, কামনায় ভরপুর ছিল। অনাদিনাথও সুপুরুষ কিন্তু ভালো চরিত্রের। মেয়েরা তার পিছনে ছুটে ছুটে আসতো। দেব পরিবারের কোনো অনুষ্ঠানের সমাগমে
অনাদিনাথের জন্য মেয়েদের হুড়োহুড়ি তা মোটেও সহ্য করতে পারতো না ইন্দ্রনারায়ণ। সে এক এক সময় বলতো, ভাই, তোমার মধ্যে কি আছে সেটা একটু বলবে? এখানে এত পুরুষ থাকতে তুমি মৌচাক হলে কিভাবে? অনাদিনাথ কেবল মুখ টিপে হাসে, কিছুই বলে না। কোনো এক পুজো পার্বণের দিন ছিল সেটা। পাতুরিয়া ঘাটার মল্লিকেরাও সেদিন উপস্থিত ছিলেন। নৃসিংহনাথ সবার সামনে অনাদিনাথের সঙ্গে প্রসন্নময়ীর বিয়ের কথা ঘোষণা করে দেন। তিনি জানতেও চাইলেন না অনাদিনাথের কী ইচ্ছে। সবার সামনে বাবার মুখের উপর কোনো প্রতিবাদ করতে না পারল অনাদি। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই অনুষ্ঠানে প্রসন্নময়ীকে দেখে ইন্দ্রনাথের মনে আগুন জ্বলে উঠল। এত সুন্দর বউ পেল অনাদিনাথ, আর সুপুরুষ হওয়া সত্ত্বেও সে কিছু পেল না। মানা যায় না এটা। নৃসিংহনাথ হাসি মুখে বললেন, প্রসন্নময়ী আমার মেয়ের মতো, ওকে আমার ছোট বউ হিসেবে পেয়ে আমি সৌভাগ্যবান। কিন্তু তবু তিনি অনাদিনাথের মনের কথা বুঝলেন না। ইন্দ্রনারায়ণ তার বন্ধুর পাশে বন্ধু হিসেবেই দাঁড়িয়ে মনের জোর বাড়ানোর চেষ্টা করলেন। তোমার বাবাকে তো তুমি চেনোই, বিয়েটা তুমি করে নাও বরং, বেশি আপত্তি করো না। দেখো, বিয়েটা তোমাকে করতেই হবে, সেটা তুমি বুঝতে পারছো আশা করি। অনাদিনাথ চুপ করে রইল। ইন্দ্রনারায়ণ জানত কেন অনাদিনাথ বিবাহে আগ্রহী নয়। অনাদিনাথের সৌন্দর্য আর মহিলা আকর্ষণ করাকে তার হিংসা, কিন্তু তা সত্ত্বেও বন্ধুর প্রতি একটা টান ছিল তার। অনাদিনাথ চুপ আছে দেখে ইন্দ্রনারায়ণ আবার বলল, চুপ থাকাটা তো প্রতিবাদ হতে পারে না অনাদি। হয় তুমি বিয়ে করো, না হয় মুখের ওপর না বলে দাও। প্রসন্নময়ীকে কি তোমার পছন্দ নয়? এতক্ষণে অনাদিনাথ কথা বলল। শান্তভাবে সে উত্তর দেয়, এখানে পছন্দ বা অপছন্দের বিষয়টাই নেই ইন্দ্র। যে বিষয়টা আছে সেটাই বাবা দেখবেন না, আর দাদারা দেখলেও প্রতিবাদ করতে পারবে না। হয় এটা নয় ওটা, ঠিক করে নাও কি করবে। পালিয়ে কিন্তু পার পাবে না। পালিয়ে? পালিয়েও বাঁচা যায়? যায় না। আর পালিয়ে হয়তো একবার বাঁচতে পারবে, বারবার কিন্তু পারবে না। ইন্দ্রনাথের বলা একথা অনাদিনাথের মনে গভীর দাগ ফেলল। পালানো সম্ভব, কিন্তু জায়গা নেই পালানোর। গোপনে খবর নিতে হবে, এমন কোনো জায়গা আছে যেখানে গা ঢাকা দেওয়া যায়? প্রয়োজনে 3 বছরের জন্য নিরুদ্দেশ হতে পারবে, বা হয়তো সারা জীবনের জন্য। কিন্তু বিয়ে ওকে এড়াতেই হবে। সে যে করে হোক পালাতে হবে কলকাতা থেকে। সুযোগ খুব সহজেই এলো। দেববাড়িতে কাজ করতো যে নায়েব, তার বাড়ি উত্তরবঙ্গে। নৃসিংহদেবের অনুপস্থিত থাকায় একদিন অনাদিনাথ দেব কাছারির হিসেব দেখেছিল। কথায় কথায় নায়েবই বলেছিল, আমার শ্বশুর বাড়ির পাড়ায় খুব ঠান্ডা পড়ে, গরমকালে তো ওখানে ভালোই আরাম। জমিদার বাবু তো একটা বাংলো বানিয়েছেন, মাঝে মাঝে ওখানে থাকবেন বলে। আপনারা বোধহয় জানেন না সেই কথা। অনাদিনাথ অবাক হয়ে প্রশ্ন করল, না, সত্যি এটা জানতাম না। আপনার শ্বশুর বাড়ি কোথায়? নায়েব মাথা চুলকে জবাব দেন, আগে উত্তরবঙ্গে। পাহাড় পেরোলেই ভিন রাজ্যে চলে যাওয়া যায়। মনোরম পরিবেশ চারিধারে। কতক্ষণ লাগে এখান থেকে যেতে? তা প্রায় 3 মাসের পথ। আজ যদি বেরোন তবে আজ থেকে প্রায় 3 মাস পর। ব্যাস ব্যাস, আমি বুঝেছি, আর বলতে হবে না। অনাদিনাথ যে উত্তেজিত তা ভালো করে বুঝতে পারলেও ওর উত্তেজনার কারণ নায়েব ঠিক বুঝল না। নায়েব খুব চাপা গলায় প্রশ্ন করল, আপনি কি বিশেষ কিছু ভাবছেন ছোট কর্তা? আপনাকে কেমন যেন চিন্তিত লাগছে। অনাদিনাথ প্রশ্ন শুনে ফিরে তাকালো নায়েবের দিকে, কিন্তু সঠিকভাবে কিছুই বলল না। সে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে কি একটা যেন ভাবল। বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, আপনি ছুটি চেয়েছিলেন না কিছুদিনের জন্য? বরং ঘুরে আসুন কিছুদিনের জন্য, আমি এদিকে ঠিক সামলে নেব। নায়েব তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ তার দিকে, কিন্তু কোনো কথা উচ্চারণ করলেন না। বেশ কিছুক্ষণ পর
আবারও অনাদিনাথ বললেন, ভাববেন না, বাবাকে যা বলার আমি বলবো। আপনি নিশ্চিন্তে ঘুরতে যান, আমাকে বিশ্বাস করতে পারেন। নায়েব কেবল মাথা নাড়ালেন, শব্দ করলেন না। আদিনাথ ভেবে নিল তার ঠিক কী করা উচিত। নায়েবের অনুপস্থিতিতে সে বেরিয়ে যাবে হিমালয়ের কোলের গ্রামে। এটাই ঠিক হবে। দেখাই যাক না কি হয়। বিয়ে সে করবে না, আর যদিও করেও জাতপাত সব কিছু ভেঙে দিয়ে করবে। নায়েব বেরিয়ে যেতে ভাবার সময় পেল অনাদিনাথ। তাহলে সুযোগ এলো, কাজে লাগিয়ে সব কিছু করতে হবে। পালিয়ে গিয়ে বিয়ে থেকে বাঁচতে হবে। সপ্তাহখানেকের মধ্যে নায়েব ছুটি নিয়ে বেরিয়ে যেতেই অনাদিনাথ বেরিয়ে পড়ল হিমালয়ের কোলে নায়েবের শ্বশুরের ছোট গ্রামের উদ্দেশ্যে। কুলদেবতা রাধা গোবিন্দ সহায়। কি ভাগ্যে উত্তর বাংকার কথাটা শুনেছিল। মাস তিনেক সময় লাগবে বলেছে নায়েব, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে ওকে। 3 মাসটা অনেক দেরি হয়ে যাবে। এত সব ভাবতে ভাবতেই সে নদী পেরিয়ে জঙ্গলের পথে ঢুকলো। আসার আগে তার বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখে এসেছে সে। তাতে লেখা আছে, শ্রীচরণের সুপিতা, আপনার পছন্দ করা কন্যার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব না। না, এরকম কোনো ব্যাপার নহে যে আমি কাউকে পছন্দ করিয়া এই সিদ্ধান্ত নিতেছি। আমার বিবাহের প্রতি যে অনীহা সেই বাল্যকাল থেকে রহিয়াছে, সেটাই আমার এই সিদ্ধান্তের মূলে। কোনোদিন যদি নিজের সিদ্ধান্ত থেকে সরিয়া আসিতে পারি, তবেই বাড়ি ফিরিব, নচেত নহে। আমার পিছু নিবেন না, অযথা খোঁজ করিবেন না। সময়কালে আমি আপনার সহিত যোগাযোগ করিব। ইতি, আপনার অবাধ্য ছেলে অনাদিনাথ। এই চিঠি পড়ে তার বাবা নিশ্চয়ই রাগ করবে, কিন্তু সে তো মুক্ত বিহঙ্গের মতো ঘুরেই বেড়াতে চায়। বিয়ের প্রতি তার অনীহা একটাই কারণে, সে মুক্তভাবে বাঁচতে চায়। বনের পাখিকে কি খাঁচায় আটকে রাখা যায়? কখনো না। বেশ কয়েক রাত কাটে নৌকা ভ্রমণ করতে করতে। এই জীবনই অনাদিনাথ চেয়েছিল এতদিনে। জমিদারি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, এসব তার কাজ নয় কোনো মতে। সে ঘুরে বেড়াবে, গান করবে, নিজেকে মুক্ত সমৃদ্ধ করবে। হঠাৎ করেই এক মাঝি তাকে একদিন বলে, তা এখানেই বাবু একটু বিশ্রাম নি? রাত দুপুরে নৌকা পাওয়া দুষ্কর, আর জায়গাটা এমনিতেও ভালো না। সত্যিই জায়গাটার বদনাম ছিল, এখনো আছে বদনাম। অনাদিনাথ জিজ্ঞেস করে, তা এখান থেকে কত দূর গেলে ভালো থাকার জায়গা পাবো? মাঝির থেকে জানতে পারলো নদীর ধার দিয়ে 5-6 মাইল হেঁটে গেলে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে 10-12 জন পরিবারের বাস আছে। জায়গাটা ভালো এবং তারা বেশ অতিথিপরায়ণ। তাছাড়াও একটা কাঠের বাংলো আছে। বাংলার কোনো এক জমিদার শখে বানিয়েছিল। মাঝে মধ্যে তিনি নাকি 5-6 মাসের জন্য কাটিয়ে যান। এত কথা বলে সেই মাঝি বলল, এখানে থাকতে না চাইলে আজকের রাতটা কষ্ট করে নৌকায় থাকুন। কাল সকালে নৌকো ছেড়ে আশা করছি 40-50 মাইল চলে যেতে পারবো। কিন্তু এই জঙ্গলের মধ্যে থাকার একটা মজা আছে। সেই মজা যেন আকর্ষণ করছিল অনাদিনাথকে। তাছাড়াও তার নিয়তি তাকে ডাকছিল, তা হয়তো সে নিজেও জানতো না। সে সিদ্ধান্ত নিল সেই জঙ্গলের মধ্যেই থাকবে, গ্রামের মানুষের মধ্যে মিশে যাবে। এটাই তো চেয়েছিল সে। মাঝিকে সে তার ইচ্ছের কথা জানালো। তখনও দিনের আলো ছিল, পরন্ত সূর্য গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তা চিনতে সাহায্য করছে। গ্রামের শেষ আর জঙ্গলের শুরুতে সেই বাংলো, কাঠের তৈরি বাংলো, বেশ সুন্দর করে সাজানো। বাংলোর ভেতরের যা কারুকার্য করা, তাতে মালিকের রুচির বেশ সুখ্যাতি করতে হয়। অনাদিনাথ বাংলোর ভেতরটা দেখে নিয়েই বাইরে বেরিয়ে এলো। একটু দূরেই একটা মাঝবয়সী লোক এগিয়ে আসছিল, পরনে নোংরা ধুতি,
আর জামা, নাকের তলায় মোটা গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল, চেহারা স্থূলকায়, গায়ের রং বেশ ময়লা। মাঝারি উচ্চতার এই ভদ্রলোক দেখে অনাদিনাথ এগিয়ে এলো তার সামনে। এই ভদ্রলোকও একটু অবাক হয়েছেন তা বোঝা গেল। আপনি? এর থেকে বেশি কিছুই বললেন না ভদ্রলোক, অনাদিনাথই উত্তর দিল। আপনি এখানেই থাকেন? এই জায়গার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে হবে তো? ভদ্রলোক কিছু বললেন না, নিজের উত্তর এই নীরবতার মধ্যেই খুঁজে নিল অনাদিনাথ। সে আবার বলল, দেখুন, এখানে আমি থাকতে চাই। কতদিন থাকবো জানি না, আর আমার পরিচয়ও জানতে চাইবেন না। শুধু এইটুকু জেনে রাখুন, অনুমতি পেলে যোগ্য অর্থ আপনি পাবেন। না, আমার আপত্তি নেই, বলল লোকটা। কিন্তু মালিকের অনুমতি ছাড়া কিভাবে কি বলি বলুন তো? মালিক কে? আসলে মালিক এখানে থাকে না। কিছুক্ষণ আগে এলে হয়তো দেখা পেতেন, কিন্তু এখন তো বেরিয়ে গেলেন। আপনি আসছেন কোথা থেকে? সেই সুদূর গোবিন্দপুর থেকে। গোবিন্দপুর? হ্যাঁ, জলপথে এসেছি। আমার মাঝিরা নদীতে নৌকায় বসে আছে। এ বাড়ির মালিকও শুনেছি ওখানেই থাকেন। তা তোমার মালিক কবে আসবে সে আশায় আমাকে কি থাকতে দেবে না? দেখুন বাবু, মালিক 3 বছরে একবার আসে। এবার তো ঘুরে গেলেন, তাহলে হয়তো সামনের 2-3 বছর আসবেন না। তাহলে তো হয়েই গেল। আমাকে থাকার... আমার আপত্তি নেই বাবু, আমি এই বাড়িতে দেখভাল করি। আমার মেয়ে এই বাড়ির কাজ করে দেয়। আমরা দুজনেই না হয় দেখাশোনা করব আপনার। অনাদিনাথ থেকে গেল। এই ভদ্রলোকও ভালোবেসে রেখে দিলেন। সেই ভদ্রলোকটা জানলো না আসলে এই ছেলেটিকে। লোকটার নাম বৃন্দাবন, আর তার মেয়ের নাম দুর্গা। এরা দুজন জমিদার বাড়ির দেখাশোনা করে। এই জমিদার বাড়ি তৈরির প্রথম থেকেই এরা আছে। দুর্গার বয়স 16, গায়ের রং চাপা, চোখে উদাস দৃষ্টি, কিছু যেন খুঁজে যাচ্ছে সমানে। পরনে লাল পাড় সাদা শাড়ি, পিঠ অবধি চুল। সেই চুল যেন সমুদ্রের ঢেউ খেলে যায়। বৃন্দাবন বাজার করে বাগান ঝাড় দেয়, আর দুর্গা অনাদিনাথের জন্য রান্না করে, ঘর পরিষ্কার করে। তার সঙ্গে অনাদিনাথকে ভালো রাখতে চেষ্টা করে। দিনের পর দিন যায়। দুর্গার সঙ্গে অনাদিনাথ বেশ জমে উঠেছে। এখানে কাজ না থাকলে কি করো দুর্গা? অনাদিনাথ প্রশ্ন করে। উত্তরে দুর্গা মিষ্টি মিষ্টি হেসে জানায়, আমার বাড়িতে কি কাজ নেই বাবু? বাড়ির রান্না করি, বাবা চাষ করেন, তার খাবার নিয়ে যায়। তোমার বাবা চাষ করেন? আমাদের বংশের সবাই চাষি। আমার ঠাকুরদার 30 বিঘে জমি ছিল, সব জমিদারের কবলে চলে গেছে। 30 বিঘা? কি বলো? হ্যাঁ, সেখান থেকে বাবার কাছে 16 বিঘে জমি আছে, তাও জমিদার বাবু আত্মসাৎ করার মতলব করছে। তা প্রতিবাদ করছো না? সেটার যে জো নেই বাবু। প্রতিবাদ করতে গেলে যে জমিটাও যাবে, আমার ইজ্জত যাবে, বাবার প্রাণটাও যাবে। কোনো কথা বলতে পারল না অনাদিনাথ। যদি কোনোভাবে এরা জানতে পারে যে সেও কোনো জমিদারের ছেলে, একেও যে বিশ্বাস করতে পারবে না তারা। এই কয়েকদিনের লোকগুলোকে বড়ই ভালোবেসে ফেলেছে সে। তাদের কষ্টকে যে নিজের কষ্ট ভাবছে। কিভাবে এটা সম্ভব হলো তা সে নিজেও জানে না। বৃন্দাবন মাঝে মধ্যেই বলে, আমার ওই একটি মেয়ে বাবু, ওর জীবনের থেকে তো বড় কিছু আমার কাছে হতে পারে না। অনাদিনাথ একদিন কেবল প্রশ্ন করেছিল, ধরো আমি তোমাদের প্রতিবাদ করার সামর্থ্য দিলাম, তাহলেও কি চুপ থাকবে তোমরা? জলে থেকে কি কুমিরের সঙ্গে লড়া উচিত? কিন্তু বাঁচার চেষ্টা তো করবে, নাকি সেটা করাও পাপ? জানি না বাবু,
সত্যিই জানি না, আমরা বাঁচতেও ভুলে গেছি, হাসতেও ভুলে গেছি। তুমি শক্ত থাকো বৃন্দাবন, আমি তোমাদের পাশে আছি। জানি না আপনি কে, আপনাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হয়। আপনার মন যত বড় সেরকমই যেন আপনার কাজ হয় বাবু। কেঁদে ফেলে বৃন্দাবন। এই অঞ্চলেই কোথাও একটা ওদের নিজেদেরও বাড়ি আছে, সেটার সন্ধান খুঁজে বার করতে হবে সবার আগে। তার সঙ্গে এটাও জানতে হবে এই বাড়িটা কার। এদের পরব উৎসব খুব ভালো হয়, বিশাল বড় মেলা বসে। যে কজন পরিবার আছে এই গ্রামে তারা সবাইকে আপন করে নিতে পারে। গ্রামের প্রতিটা কোণা অনাদিনাথ ঘুরে দেখেছে। কিছু সময় দুর্গাও ওর সঙ্গে ছিল। দুর্গার সঙ্গে সম্পর্ক সহজ হওয়ায় দুজন দুজনকে তুমি বলা শুরু করে। এই রকম একদিন ঘুরতে ঘুরতে দুর্গা জিজ্ঞেস করে, তুমি বিয়ে করোনি কেন বাবু? কারণ তুমি ছিলে না। আমি কিন্তু মজা করছি না বাবু, বলো না বিয়ে করোনি কেন? বিয়ের অনেক দায়িত্ব দুর্গা, বিয়ের অনেক দায়িত্ব। আমি মুক্ত বিহঙ্গ হয়ে থাকতে চাই। পিছুটান রেখেছে মুক্ত বিহঙ্গ হওয়া যায় না দুর্গা। কিন্তু যখন তোমার বয়স হবে তখন তোমাকে কে দেখবে বাবু? ঈশ্বর, তার ইচ্ছের বিরুদ্ধে গাছের একটা পাতাও যে নড়ে না দুর্গা। টাকার হলে তিনিই দেখবেন, ফেলার হলে তিনিই ফেলবেন। এত ঈশ্বর ভক্তি তোমার মনে? তাহলে চলো আমাদের বড় বাবার কাছে। বড় বাবা? হ্যাঁ গো, বড় বাবা খুব জাগ্রত উনি। চলো না, দেখবে চলো। অনাদিনাথের হাত ধরে তাকে বড় বাবার মন্দিরে নিয়ে যায় দুর্গা। বড় বাবা এই অঞ্চলের জাগ্রত শিবলিঙ্গ, যে যা চায় সে তাই পায়। এই কদিনের মধ্যে দুর্গাকে বেশ ভালো লাগতে শুরু করেছে অনাদিনাথের। অন্যদিকে দুর্গাও মনে মনে বাবুকে ভালোবেসে ফেলেছে। দুর্গার ভালোবাসা অনাদিনাথ বুঝতে পারে, সে নিজেও তো ভালোবাসে দুর্গাকে। মন্দিরে বড় বাবার কাছে তাদের একটাই ইচ্ছে, তারা যেন নিজেদের মনের মানুষকে পেয়ে যায়। অনাদিনাথ একটা সময় মেয়েদের এড়িয়ে চলতো, বিয়ে করার অনীহা প্রধানত সেই কারণেই। কিন্তু দুর্গাকে দেখে কিভাবে তার মন বদলে গেল তা অনাদিনাথ নিজেও জানে না। আজ সে বিয়ে করতে রাজি, শুধু পাত্রীর জায়গায় দুর্গাকে দেখতে চায় সে। বড় বাবার মন্দির ঘিরেই একটা মেলা হয়, সেই মেলা ঘিরেই পরব। শ্রাবণ মাস জুড়ে এই মেলা চলে। অনাদিনাথকে নিয়ে দুর্গা সেই মেলায় গেছিল। মেলায় এক ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তিনি এই গ্রামেরই লোক। দুর্গাকে স্নেহ করেন খুব, কন্যা সম ভালোবাসে। দুর্গা পিতৃসম ব্যক্তিকে শ্রদ্ধা করে, মাঝে মধ্যেই গল্প করে তার বাড়ি নিয়ে। অনাদিনাথ আর দুর্গাকে একসঙ্গে দেখে ভবিষ্যৎ দ্রষ্টা কেমন গম্ভীর হয়ে গেলেন। তার মুখ দেখে মনে হলো তিনি যেন কোনো কালো অন্ধকারের আভাস পাচ্ছেন। বাবা, ইনি নতুন এসেছেন, বলল দুর্গা। গ্রামের অতিথি উনি। ইনি অতিথি হতে পারেন না, কিছুতেই অতিথি হতে পারেন না, ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠলেন ভদ্রলোক। রোগাটে চেহারায় এই ফ্যাঁস ফ্যাঁসে গলা দিনের আলোতেই ভয় পাইয়ে দিল অনাদিনাথকে। ভবিষ্যৎ দ্রষ্টা আবার উত্তেজিতভাবে বলে উঠলেন, আমাদের গ্রামে অভিশাপ ডেকে আনবে। কেন এসেছো এই গ্রামে? কেন এসেছো? আমি পালিয়ে এসেছি বাবা, মানসিক অত্যাচার এড়াতে পালিয়ে এসেছি। মানসিক অত্যাচার? তুই তো বিয়ে করবি না বলে পালিয়ে এসেছিস। কিসের এত ভয় তোর? হ্যাঁ, যখন পালিয়েছিলাম তখন ভয় ছিল বাবা, কিন্তু এখন কোনো ভয় নেই। এই গ্রামে না এলে হয়তো বুঝতাম না, বিয়ে আটকে পালিয়ে এসে উচিত কাজই করেছি। কিচ্ছু উচিত করিসনি, কিচ্ছু উচিত করিসনি তুই, কিচ্ছু না। তোর যা ইচ্ছে সেটা পূরণ হবার নয়, নয় পূরণ হবার। কেন কেন এই গ্রামে সবার কোল খালি করবি তুই? দস্যু জমিদারের রক্ত বইছে তোর শরীরে। তুই ভালো হতে পারিস না, কিছুতেই পারিস না ভালো হতে। অনাদিনাথ থমকে গেল।
কি যেন কথা বললেন এই ভদ্রলোক। তার ইচ্ছে পূরণ হবে না, সে নাকি দস্যু জমিদারের ছেলে। কিন্তু কলকাতায় থাকাকালীন তো কিছু শোনেননি। তাহলে এই এলাকাও কি তার বাবার অধীনে? ভবিষ্যৎদ্রষ্টা আর অনাদিনাথের কথোপকথন শুনে জায়গাটায় ভিড় জমে গেছিল। অনাদিনাথ প্রশ্ন করল, বাবা, আমার জন্য ক্ষতি হোক আপনাদের, সেটা ঘুণাক্ষরেও চাই না আমি। ভবিষ্যৎদ্রষ্টা কেবল স্মিত হাসলেন। উনি বললেন, তুমি চাও না, কিন্তু তোমার ভাগ্যে যে লেখা আছে তোমার দ্বারাই আমাদের ক্ষতি হবে। যত তাড়াতাড়ি পারো চলে যাও, যাও, নইলে তুমিও বাঁচবে না। নিজেকে রক্ষা করো, এই গ্রামকেও রক্ষা করো, যাও। যে গ্রামের মানুষ 1-1.5 মাসে এত ভালোবাসা দিয়েছিল, আজ সেই গ্রামের মানুষই ধীরে ধীরে অনাদিনাথের বিপক্ষে চলে গেল। দুর্গাও দমে গেল, কিন্তু মুখে কিছু বলল না। ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে এলো। অনাদিনাথও ফেরার পথে চুপ করে রইল। গভীর রাতের বাড়ি। অনাদিনাথ চুপ করে দাঁড়িয়েছিল। দুর্গা এসে ওর পাশে দাঁড়ালো। অনাদিনাথ ফিরে তাকালো ওর দিকে, কিন্তু কোনো কথাই বলল না। বেশ কিছুক্ষণের নীরবতার পর প্রথম কথা দুর্গা বলল, তুমি চলে যাচ্ছ তাহলে? অনাদিনাথ কোনো কথা বলল না। আবার দুর্গা শান্ত গলায় বলল, গ্রামের লোকের কথা একবার শোনো, ওরা তো তোমার বিরুদ্ধে নাও যেতে পারে। অনাদি মৃদু হাসল। ধীরে ধীরে শান্তভাবে বলল, গ্রামের লোকের কথা কি শুনবো দুর্গা? মেলায় যখন ভবিষ্যৎদ্রষ্টা বাবা কথাগুলো বলছিলেন, তখন ওদের মুখগুলো তুমি লক্ষ্য করেছিলে? এখানের সব মানুষই ভীতু, এটা হয়তো ঠিক। আবার এটাও ঠিক যে ওরা তোমাকে ভালোবাসে। সেই ভালোবাসার লোকের জন্য ওদের ক্ষতি হবে, এটা শুনে তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? তোমার জন্য নিজের জাত ধর্ম খুইয়ে বসে আছি বাবু। আমি দেবদাসী, কিন্তু তবু তোমাকে ভালোবাসি। এটার জন্য আমি লোকের কাছে অপবাদ নিতেও রাজি আছি। কিন্তু তুমি যদি চলে যাও, কি নিয়ে থাকবো বলো তো? আমিও তো থাকতে পারবো না। আমি চলে যেতেই পারি, কিন্তু তোমার সমাজ থেকে তোমাকে যে উদ্ধার করা যাবে না। বাবু, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে? আমি সব কিছু ছাড়তে রাজি আছি। কিন্তু তোমার বাবা, তার কি হবে? আমার সিদ্ধান্তকে বাবা কোনোদিনই অমান্য করবেন না। যদি কোনোদিন পারো, আমাকে নিয়ে যাওয়ার পর আমার বাবাকে উদ্ধার করো। তুমি কোনোদিন ভুল বোঝো না আমাকে। ভুল বোঝা? তাও তোমায়? বাবু, তোমাকে নিজের মন দিয়েছি। তোমাকে ভুল বোঝা মানে নিজেকে অবিশ্বাস করা। দুজন দুজনকে জড়িয়ে ধরল। ভালোবাসে নির্বিড়ভাবে আবদ্ধ হলো দুজন। কিন্তু বিধিলিপি অন্য কিছু সাজিয়ে রেখেছিল ওদের জন্য। সেটা ভবিষ্যৎদ্রষ্টার মুখ দিয়ে বুঝিয়েই দিয়েছিল। এবার তাহলে সেই ঘটনায় একটু চোখ রাখা যাক, দেখা যাক কি হয় ওদের সম্পর্কের। এরই মধ্যে অনাদিনাথের নিরুদ্দেশ হওয়ার খবর বাড়িতে ছড়িয়ে পড়ে। নৃসিংহনাথ চিঠি পড়ে চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু বাইরে তার চিন্তা প্রকাশ করলেন না। বরং তিনি খুব ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা সামলালেন। সবার আগে তিনি ইন্দ্রনারায়ণকে ডেকে পাঠালেন আর ডাকলেন নিজের বড় ছেলে কৃষ্ণনাথকে। ইন্দ্রনারায়ণ নিজেই পালিয়ে যাওয়ার বুদ্ধি দিয়েছিল। সে কিছু বলতে পারল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। কৃষ্ণনাথ চিন্তিতভাবে চেয়ারে বসল। নৃসিংহনাথ চিঠিটা বাড়িয়ে দিলেন কৃষ্ণনাথের দিকে। সে পড়ে কৃষ্ণনাথ বলল, বিয়ে করবে না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল ছেলেটা? নৃসিংহনাথ নিজের ভারী গলায় প্রবল গাম্ভীর্যের সঙ্গে বললেন, সিদ্ধান্ত নেবার আগে ওর ভাবা উচিত ছিল আমার সম্মান কোথায় যাবে। আমার সম্মানের কথা কবেই বা ভেবেছে সে। এবার কথা বলল ইন্দ্রনাথ। ওর মাথায় নিষ্ঠুর এক বুদ্ধি খেলে গেল।
সে যেটা চেয়েছিল সেটা সত্যি করার সময় অবশেষে এসেছে। খুব ঠান্ডা গলায় মিহি সুরে ইন্দ্রনারায়ণ বলে উঠল, অপরাধ নেবেন না কাকুবাবু, ছোট মুখে বড় কথা বলতে বাধ্য হচ্ছি। আপনার সম্মানহানির জন্য কিন্তু আপনি নিজেই দায়। কি বলতে চাইছো তুমি? আপনি তো জানেন কাকাবাবু যে অনাদি বিয়ে করতে অনিচ্ছুক, তারপরেও তো ওর মত না নিয়ে ওর বিয়ে ঠিক করেছিলেন। বিয়ে ঠিক করার জন্য ছেলের মত নিতে হবে? বাবা হয়ে এইটুকু অধিকার আমার নেই যে ছেলের জন্য মেয়ে দেখে বিয়ে দেব? বাবা হিসেবে অধিকার আপনার নিশ্চয়ই আছে কাকাবাবু, কিন্তু সংসার তো আপনি করবেন না, সংসার তো করবে অনাদি আর প্রসন্নময়ী। প্রসন্নময়ী একটা মেয়ে, ওর মত এ সমাজে গ্রাহ্য নাই হতে পারে, কিন্তু অনাদির মত নিশ্চয়ই প্রতিষ্ঠা হবে। নৃসিংহনাথ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কৃষ্ণনাথ দুজনকে থামিয়ে দিল। সে হাত তুলে বলে, আচ্ছা, নিজেদের মধ্যে কলহ করে লাভ নেই, তাতে তো আর অনাদি ফিরে আসবে না। এখন ভাবতে হবে ওকে খুঁজে বার করবো কোথা থেকে। ঠিক বলেছ, কোথায় যেতে পারে সেটাও একটা কথা। তার আগে প্রসন্নময়ীর বাড়ি যেতে হবে। সমাজ ওর কথাকে গ্রাহ্য করুক বা না করুক, আমাদের গ্রাহ্য করতেই হবে বাবা। মেয়ে মানুষের কথার আবার কি দাম? ও আমাদের বউ বাবা, আর বউ ঘরের লক্ষ্মী হয়। লক্ষ্মীর কথা কি অমান্য করা উচিত? নৃসিংহনাথ চুপ করে রইলেন, এ কথার কোনো প্রতিবাদ করলেন না। নিজের স্ত্রীকে হামেশাই তিনি নিচু চোখে দেখেন, তার ফল অনেকবারই ভুগতে হয়েছে তাকে, কিন্তু তবু সে নিজের চরিত্রে অবজ্ঞা ঝেড়ে ফেলতে পারেনি। সে দৃঢ় প্রতিজ্ঞ, এই সমাজে মহিলাদের স্থান ঘরের ভেতরেই। কৃষ্ণনাথ ইন্দ্রনারায়ণের দিকে ফিরে তাকালো। ইন্দ্রনারায়ণ বুঝেছিল কি বলবে কৃষ্ণনাথ, তবু কোনো কথা বলল না সে। নিজেকে গুছিয়ে কৃষ্ণনাথ বলল, এক কাজ করবে ইন্দ্র, তুমি গিয়ে একবার প্রসন্নময়ীর সাথে কথা বলো, দেখো ওর মনের কথা জানতে পারো কিনা। ইন্দ্রনাথ তো এটাই চাইছিল। সব সুন্দরী কুমারীরা শুধুই অনাদিনাথের দিকে চলে যাবে তা তো হতে পারে না। এটাই সুযোগ, একমাত্র সুযোগ, যা করার এর মধ্যেই করতে হবে। খুব শান্তভাবে অনাদিনাথকে ইন্দ্রনারায়ণ নিজের হাতে নাচিয়েছিল। এই সুযোগের জন্যই নাচিয়েছে। বন্ধুত্ব অন্য ক্ষেত্রে পালন করলেও নারীর সঙ্গের ব্যাপারে কোনো ছাড় নেই ইন্দ্রনাথের কাছে। অন্য সব ব্যাপারে সে অনাদিনাথের পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়েছে, এখনও দাঁড়িয়ে আর ভবিষ্যতেও দাঁড়াবে, কিন্তু সে নারীদের প্রতি আসক্ত। শুনেছে প্রসন্নময়ী খুব সুন্দরী। এত সহজে কি সে ছেড়ে দেওয়া যায়? না, যায় না, কিছুতেই ছাড়া যায় না। ইন্দ্রনাথ স্মিত হেসে মার্জিত স্বরে উত্তর না দিয়ে প্রশ্ন করল, বেশ, আমি যাব কথা বলতে, কিন্তু অনাদি রাজি হবে তো? প্রসন্নময়ীর কোনো বক্তব্য যদি থেকেও থাকে আমি শুনে সেটা সামলে নেব হয়তো, কিন্তু এতে কোনো কিন্তু নেই ইন্দ্র। ওর মনের কথা জানতে পারলে একটা দিশা পাবো আমরা। বেশ, তাতে যদি আপনার বন্ধুর পরিবার বাঁচে আমি এই কাজ করতে রাজি আছি। ইন্দ্রনারায়ণ বেরিয়ে গেল। কৃষ্ণনাথ তার বাবার দিকে ফিরে তাকালো। নৃসিংহনাথও নীরব থাকলেন। তিনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতি বেশ জটিল। তিনি খুব চিন্তিতভাবে প্রশ্ন করলেন, ইন্দ্রনারায়ণ যতই তোমার ভাইয়ের বন্ধু হোক না কেন, সে একজন বাইরের লোক। তার উপর এতটা ভরসা করা কি ঠিক হলো? কৃষ্ণনাথও বুঝল না নিজের অজান্তেই ভাইয়ের জীবনে কি সর্বনাশ ডেকে আনলো সে। অন্যদিকে অনাদিনাথও জানতে পারল না তার নিজের বন্ধু কিভাবে পিছন থেকে ছুরি মারার জন্য উঠে পড়ে লেগেছে। গ্রামবাসী আর ভবিষ্যদ্দ্রষ্টার বারণ সত্ত্বেও সে ওই জঙ্গল ঘেরা গ্রামের এক অধিবাসী হয়েই রয়ে গেছিল। গ্রামবাসীরা মুখে কিছু বলতো না, অভদ্র ব্যবহারও কোনোদিন করতো না অনাদিনাথের সঙ্গে, কিন্তু একটু সতর্ক থাকতো। তারা ভবিষ্যদ্দ্রষ্টার কথা খুব মানে। কিন্তু অনাদিনাথ যেই গ্রামে থাকে সেটা কোনোভাবে নৃসিংহনাথের কানে চলে আসে। সেটা কিভাবে তা বলার আগে
প্রসন্নময়ীর কথা একটু বলা দরকার। পাথুরিয়াঘাটের মল্লিক বাড়ির মালিক মদনমোহন মল্লিক। তিনি শুনেছিলেন যে অনাদিনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ভেবেছিলেন একদিন চৌধুরী বাড়ি যাবেন খোঁজ করতে। আজ যখন ইন্দ্রনাথ এলো এবং নিজেকে অনাদিনাথের বন্ধু হিসেবে পরিচয় দিল, তখন মদনমোহন মল্লিক নিজেই প্রশ্ন করেন, আপনার বন্ধু যদি বিয়ে নাই করে তাহলে নৃসিংহনাথ বাবু বিয়ে ঠিক করেছিলেন কেন? নিজের ছেলেকে সাংসারিক করতে কে না চায় বলুন তো? নৃসিংহনাথও তাই চেয়েছিলেন। মানে আপনি বলতে চান নৃসিংহনাথের কোনো দোষই নেই? আমি তো কোনো দোষ দেখি না। আপনি কেন চাইবেন না যে আপনার মেয়ের একটা সংসার হোক? তাও সত্যি কথা। মদনমোহন মল্লিক একটু ভাবলেন। তিনি পুরো ব্যাপারটা বুঝলেন। ব্যাপার বলতে যেটা ইন্দ্রনারায়ণ তাকে বোঝালেন, ঠিক সেটাই মদনমোহন মল্লিক বুঝলেন। কিন্তু তিনি বুঝলেন না যে ইন্দ্রনারায়ণ মনে অন্য কিছু চলছে। উনি নিজেও যে একটা গভীর ষড়যন্ত্রের শিকার হলেন তা নিজেও বুঝলেন না। ইন্দ্রনারায়ণ ঠান্ডা ও নম্র সুরে বললেন, কাকাবাবু, আমাকে একবার প্রসন্নর সঙ্গে কথা বলতে হবে। ওর ভবিষ্যৎ নিজেই ঠিক করুক। আপনি একটু ভেবে দেখুন, বিয়ের নামে যে ছেলে পালায় তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কি না ভেবে দেখুন। ইন্দ্রনারায়ণ খুব ভালো কথা বলতে পারত। স্বাধীনতা সংগ্রামে এসে তার কথা বলার ক্ষমতা আরও বেড়ে গেছে। সে জানতো কোন জায়গায় কি কথা বললে মোক্ষম খাপ পড়বে। প্রতিবার এরকম কাজে সাফল্যও এসেছে। এবারেও সে মোক্ষম চাল চেলেছে এবং তার ফল হাতে নাতে পেয়েছে। কিন্তু প্রসন্নময়ী কি এত সহজে টলবে? নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। একবার কথা না বললে বোঝা শক্ত। প্রসন্নময়ীর চারিত্রিক বৈশিষ্ট্যটাও বোঝা দরকার। কিন্তু দুজনের মুখোমুখি দেখা হবে কি বোঝা যাচ্ছে না ঠিক। আপনি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাইছেন, কিন্তু পরপুরুষের সামনে কিভাবে নিয়ে আসি বলুন তো? আমি সামনে বলছি না কাকাবাবু, কেবল আমার বন্ধুর ভাগ্যের মতো। ভেতর মহল থেকে একটা দরজার টোকা দেওয়ার আওয়াজ এলো। ওরা দুজনেই সেদিকে তাকালো নীরবে। মদনমোহন সেদিকে এগিয়ে গেলেন। একটা স্মিত মহিলার কণ্ঠ এলো। কি যে বলল তা বোঝা গেল না। কিছুক্ষণ বাদে মদনমোহন মল্লিক ফিরে এলেন। বললেন, আপনি আমার মেয়ের মতামত জানতে চাইছিলেন। বেশ, আমরা প্রগতিশীল পরিবার, অন্য পুরুষের সাথে কথা বলতে আপত্তি করব না, কিন্তু মনে রাখবেন সামনে থেকে দেখার অনুমতি আপনি পাবেন না। এইটুকুই যথেষ্ট। আর কি চাই? ওর মুখটাই যথেষ্ট। কথা বললেই প্রসন্নময়ী হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু বুঝবো কিভাবে যে ওটা প্রসন্নময়ী কথা বলছে? দেখাই যাক না কি হয়। যাই পরিস্থিতি আসুক সামলে নেওয়া যাবে। ইন্দ্রনারায়ণ প্রসন্নময়ীর সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে নিল। অন্যদিকে অবয়ব দেখে এক 16 বছরের তরুণী দাঁড়িয়ে আছে বলে মনে হলো। এর নেহাতি শিশু বই কিছু না। এই মেয়েকে হাতে রাখা তো খুব সহজ। খুব সহজেই পুরো পরিস্থিতি নিজের হাতে করে নেওয়া যাবে। আপনি আমাকে চিনবেন না দেবী, কিন্তু আমি আপনার বন্ধু ব্যতীত আর কিছুই নই। ইন্দ্রনারায়ণ নরম সুরে বলল কথাটা। অন্যদিক থেকে কোনো কথা এলো না। ইন্দ্রনারায়ণ একইভাবে বলে চলল, দেবী, আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে তার বিষয়ে একটু জেনে রাখা বোধহয় সবার পক্ষেই ভালো। এসব আমাকে কেন বলছেন? আমার বাবা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমার মত। জানি দেবী, এ সমাজ আপনাদের সিদ্ধান্তে চলে না, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাওয়ার চেয়ে আগে থেকে সাবধান হওয়া ভালো। কিন্তু এসব আমাকে বলছেন কেন? আমি শুনে কি করব? এইবার ইন্দ্রনারায়ণ চমকে উঠল। আগেরবার ফিস ফিস করে কথা বলায় সে কিছুই বুঝতে পারেনি।
এই গলা যে অম্লমধুর গলা, যেন সাক্ষাৎ মা সরস্বতী বসে রয়েছে। মসৃণ পর্দার ফাঁকে 11 বছরের মেয়েটাকে দেখেও মুগ্ধ হলো ইন্দ্রনারায়ণ। নবদুর্গা ঘাসের রং যদি সোনা হরিণের গায়ে ঘষে দেওয়া হয়, হয়তো এরকমই রং হবে। ঈশ্বর বোধহয় নির্জনে বসে প্রসন্নময়ীকে তার রূপ ধারণ করেছেন, বা হয়তো স্বর্গের কোনো অপ্সরা মানব রূপ ধরে নেমে এসেছে। অনাদিনাথ এই মেয়েকে ছেড়ে পালালো না, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আপনি কি বন্ধুর দায়িত্ব জ্ঞানহীন চরিত্র নিয়ে ভয় পাচ্ছেন, নাকি আমার ভবিষ্যৎ নিয়ে? দুটোই। তবে আপনার ভবিষ্যৎ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ দেবী। আপনাকে উদ্ধার করা আমার জীবনের ব্রত। আমি কে যে আমাকে উদ্ধার করবেন? অনাদি আমার বন্ধু। তার একটা কাজের জন্য আপনাদের পরিবারের ওপর চিচিকার পড়বে, সেটা আমি মেনে নিতে পারবো না। কি বন্ধু বিপদে ফেলেছে বলে ছুটে এলেন? করুণা করতে খুব ভালো লাগে, বলুন। কি করব বলুন? হাজার হোক পুরুষ মানুষ তো। আপনাদের বিপদে পাশে দাঁড়ালে যদি আপনারা মাথা তুলে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন, তাহলে 100 বার আমি পাশে দাঁড়িয়ে সাহায্য করব। নারী মাত্রই দয়ার পাত্রী, কিন্তু পুরুষের দয়া আমরা নিতে চাইছি কিনা সেটা তো একবারও জানতে চান না। একবারও তো জানতে চান না এই দয়া আমাদের কতটা আঘাত দেয়। আমাকে ভুল বুঝবেন না দেবী, ভুল বুঝবেন না আমাকে। আমার বন্ধুকে ভালো করে চিনি আমি, ওকে দোষ দিয়ে লাভ নেই। নিজের সঙ্গে লড়তে লড়তে নিজেই ক্লান্ত। ও কি চায় সেটা বোধহয় ও নিজেও জানে না। পরিবারের নিয়ম রক্ষার্থে জমিদারি সামলাতে বসলো, তারপর হাতে অর্থ পেলে বেশ্যালয়ে না গেলেও অগাধ নারীর সঙ্গে মত্ত হয়ে থাকলো সে। বিয়ে হলে নারী সঙ্গ বন্ধ হয়ে যাবে, এই কারণেই বিয়ের আগে নিরুদ্দেশ হওয়া। অন্যদিক থেকে কোনো কথা এলো না। ইন্দ্রনারায়ণ বুঝতে পারল না ওষুধ ধরেছে কিনা, আর যদি ধরেও থাকে ঠিক কতটা ধরেছে। বেশ কিছুক্ষণের নীরবতা, দুজনের মধ্যেই দ্বন্দ্ব চলছে। ইন্দ্রনারায়ণ মনে মনে ভাবছে, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তো চাপিয়ে দেওয়া গেল অনাদিনাথের ওপর। যদি কোনোদিন ভুলবশত এই দুজন মানুষ মুখোমুখি হয়, তাহলে কি হবে? তার মিথ্যেটা ধরা পড়ে গেলে তার দুকুলি তো যাবে। অত ভেবে লাভ নেই, সময়ের সঙ্গে ভেসে যাওয়া উচিত। ভবিষ্যৎ বলে দেবে সবার ভবিষ্যতে কি আছে। এই বিয়ে কি করতেই হবে? প্রসন্নময়ী প্রশ্ন করল, আর তাতেই ইন্দ্রনারায়ণের চটকা ভাঙল। ওষুধ ধরেছে, ভালোভাবেই ধরেছে। খুব ধীর ও শান্ত স্বরে ইন্দ্রনারায়ণ উত্তর দিল, আপনি যদি চান তাহলে বিয়েটা নাও হতে পারে। শুধুমাত্র ওষুধ ধরালে হবে না, নেশাও ধরাতে হবে ওর চোখে। প্রেমের নেশা, কামনার নেশা, যেভাবেই হোক না কেন ওর মনে অনাদিনাথের নামে বিষ ঠেলে নিজের ব্যাপারে কথা বলে নিজেকে বড় প্রমাণ করতে হবে। সময় লাগবে আরেকটু, কিন্তু যদি খেলানো যায় তাহলে হাতে চলে আসবে। প্রসন্নময়ী অন্য দিক থেকে বলল, এরকম মানুষকে আমি বিয়ে করব না বাবা। জেনে শুনে এরকম মানুষের সঙ্গে, বাবা জেনে শুনে এরকম মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছেন। আপনার বাবারও কোনো দোষ নেই, উনি কি করে জানবেন অনাদি কেমন? খোঁজ করবেন না একবার? করেছিলেন প্রসন্ন, খোঁজ করেছেন বলেই তো জানতে পেরেছেন যে অনাদি বাড়ি নেই। যে মেয়েদের স্বামী বিয়ের আগেই চলে যায়, এ সমাজ তাদের ঠাঁই দেয় না। আমি কি করব এখন? মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া সবকিছুই পারে। আমি যে অপয়া হয়ে গেলাম। বিয়ের আগে স্বামী চলে গেল, সবার সামনে আমাদের বিয়ের। অনাদির পালিয়ে যাওয়ার দোষ তোমার নয় প্রসন্ন। বিয়ে করতে ভয় পাচ্ছে সেটা ওর সমস্যা। কিছুক্ষণ চুপ থাকলো ইন্দ্রনারায়ণ। মনে মনে ঠিক করে নিল, আজ একবার অন্তত কিস্তি মাত করুক, একবার জয়ের স্বাদ পাক। বন্ধুর পিছনে ছুরিটা সত্যিই সে এবার মারুক। আমাকে বিয়ে করবে প্রসন্ন? এই প্রশ্নে প্রসন্নময়ী চমকে উঠল। এত বড় ঝুঁকি যে কেউ নিতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল। সে ভয়ের সঙ্গে কাঁপা কণ্ঠে বলে, আপনি জানেন কি বলছেন? কিছু মাস আগে আমার সঙ্গে আপনার বন্ধুর বিয়ে ঠিক হয়েছিল।
সে তো পালিয়ে গেছে। কি গেছে তো? সমাজের কথা ভেবেছেন? সমাজ শুধু মেয়েদের ওপর কাল ছিটিয়ে গেছে প্রসন্ন, এছাড়া সমাজের কি আর কাজ আছে? আমি সমাজ মানি না, শুধুমাত্র মনুষ্যত্ব মানি। সেই মনুষ্যত্বের জোরেই আজ তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমাকে বিয়ে করবে? প্রসন্নময়ী সেদিন কথা বলতে পারেনি, নীরবে শুধু কেঁদেছে পর্দার আড়ালে দাঁড়িয়ে। প্রসন্নময়ীর সঙ্গে ইন্দ্রনাথের বিয়ে হয়ে গেল। চুনকালি পড়ল দেব পরিবারের মুখে। এই চুনকালির ব্যাপারে অনাদিনাথ কিছু জানতে পারেনি অবশ্য। এই ঘটনার পরবর্তী ঘটনা বলার আগে একটু প্রাক কথা বলে নেওয়া প্রয়োজন। প্রাক কথা অর্থাৎ আমার গল্প যেখান থেকে শুরু হয়েছে তার পূর্বের কিছু ঘটনা। নৃসিংহনাথ রায় ছিলেন মুর্শিদাবাদ জেলার এক ছোট জমিদার। 1957 সালে যখন পলাশির যুদ্ধ হয়, ব্রিটিশ সৈন্যদের যৎ সামান্য অর্থ দিয়ে সাহায্য করেন। নৃসিংহনাথ দেবের বাবার নাম অনন্তনাথ দেব। নৃসিংহনাথের এক ভাই ছিল যার নাম নবকৃষ্ণদেব। নৃসিংহনাথের ছোট ভাই দেব পরিবার এবং তার পাশে শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে অনেক নাম যশ খ্যাতি অর্জন করলেও ভবিষ্যতের মানুষ এবং তৎকালীন বহু মানুষের কাছে অভিশাপ কুড়িয়েছিলেন। কিন্তু কজন মানুষ আর জানেন যে লোভের ফাঁদে পা দিয়ে পলাশির যুদ্ধে ইংরেজ সরকারের দিকে তিনি গেছিলেন, সেই লোভের ফাঁদে পা দিয়ে সিরাজউদ্দৌলা পরাজিত করতে সাহায্য করেছিলেন। সেই লোভই তার বংশগত ছিল। শুধু নবকৃষ্ণদেব না, তার বাবা অনন্তনাথ দেব এবং তার বড় ভাই নৃসিংহনাথ দেবও ছিলেন সাংঘাতিক লোভী। সিরাজের টাকার বিশাল এক অংশ দিয়ে নবকৃষ্ণদেব তৈরি করলেন তার বহুদিনের স্বপ্নের রাজপ্রাসাদ শোভাবাজার রাজবাড়ি। তার বংশধর বাড়ল, তারাই ভবিষ্যতের মানুষের কাছে ভালো খারাপের মধ্যে বেঁচেও রইলেন। কিন্তু তার বড় ভাই নৃসিংহনাথ দেব, তার কি হলো? শ্যামপুকুর অঞ্চলে লর্ড ক্লাইভ তাকেও এক বাড়ি উপহার দিলেন। কোনো উৎসবে বাড়ি ঝলমল করে উঠলেই লর্ড ক্লাইভ আসতেন। ছোট ভাইয়ের বাড়ি যেতেন দুর্গাপুজোয়, আর বড় ভাইয়ের বাড়ি যেতেন কালী পুজোয়। নৃসিংহনাথ দেব সুখেই ছিলেন, কিন্তু তার গায়েও যে অনন্তনাথ দেবের রক্ত বইছে। অনন্তনাথ দেব অর্থলোভী, ঠিক তেমনই নারী লোলুপ মানুষ ছিলেন। তাকে দেখতেও ছিল কার্তিকের মতো, লম্বা দীর্ঘ চেহারা, ঘাড় অবধি ঢেউ খেলানো চুল, নাকের নিচে গোঁফ, মহিলাদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। অনন্তনাথ দেবের এই স্বভাবটা পেলেন তার বড় ছেলে। খুব অল্প বয়সে তার বিয়ে হলো, তাড়াতাড়ি তার সন্তানও হলো, কিন্তু বাড়ির বাইরে তার হাজার রক্ষিতা। সপ্তাহের 7 দিনই তার মহিলা সঙ্গ চলিত ছিল অবাধ, আর তার সঙ্গে যৌন মিলন ছিল অবাধ। তার বাড়িতে যখন 9টি সন্তান বেড়ে উঠছে, তার এক রক্ষিতাও তার অবৈধ সন্তানের জন্ম দিল। 1957 সালে জন্ম হয় অনাদিনাথের। নৃসিংহপ্রসাদ ও গৌরীবালা দেবীর নবম ও শেষ সন্তান। এর কিছুদিন পর নরসিংহনাথের এক রক্ষিতা খেজুরবালা দাসী জন্ম দেয় নৃসিংহনাথের অপর সন্তানের। অনেক সাত করে যার নাম রাখা হয় ইন্দ্রনারায়ণ দেব। ইন্দ্রনারায়ণ জানত যে সে অনাদিনাথের অবৈধ ভাই। যে সুখ অনাদিনাথ ও তার বড় ভাই বোনেরা পাচ্ছে, সে সুখ তারও প্রাপ্য, কিন্তু সে সুখ থেকে একেবারে বঞ্চিত হলো সে। নৃসিংহনাথ ছাড়া দেব পরিবারে ইন্দ্রনাথকে সবাই অনাদিনাথের বন্ধু হিসেবে চিনত। মল্লিক বাড়ির কেউই জানতো না যে সে ঘুরে ফিরে সেই দেব পরিবারেই নিজেদের মেয়ের বিয়ে দিল। কিন্তু অজান্তেই
নিজেদের বড় মেয়ের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলেন তারা। এই কলঙ্ক ভয়ঙ্কর এক কলঙ্ক। প্রসন্নময়ীর কাছে ইন্দ্রনারায়ণ এক রকম রূপ, এমনকি দেব পরিবারের সবার কাছেও সে ভালো। সে যে আসলে কি তা জানতেন তার মা, আর জানতেন নৃসিংহনাথ দেব ও তার বাবা। একদিন এক বিকেলে ইন্দ্রনারায়ণ এলো প্রসন্নময়ীর কাছে, নরম সুরে বলল, কোনোদিন যদি তোমার সামনে অনাদি এসে দাঁড়িয়ে প্রশ্ন করে তুমি কেন আমাকে বিয়ে করেছো, কি বলবে? বলবো বেশ করেছি। তুমি ঝগড়া বলবো না? সমাজের কাছে আমার মুখ তো পুড়িয়ে দিয়ে গিয়েছিলেন আপনার বন্ধু। সেদিন যদি আপনি না থাকতেন কি হতো? আমি কোথায় যেতাম? এই ভালোবাসাটা শেষ দিন অবধি থাকবে তো? দেখে নেবেন থাকে কিনা। এখন ছাড়ুন দেখিনি, ঘরের সব কাজ পড়ে আছে, ঘর গুছিয়ে রান্না বান্না করতে হবে। এরকম খুনসুটি আর হাসির মধ্যে দুজনের জীবনযাত্রা বয়ে যায়। ইন্দ্রনারায়ণের জীবনে প্রচুর পরিবর্তন আসে, সেগুলো অবশ্য ভালোর দিকে, কিন্তু দেব পরিবারের প্রতি ঘৃণা বিতৃষ্ণা জমতে থাকে দিনে দিনে। অহংকার গর্ব সব বেড়ে যায়। প্রসন্নময় ওই পরিবারের সেরা বউ হতো, তাকে সে কেড়ে নিতে সক্ষম হয়েছে। দেব পরিবার এমনই কলঙ্কিত, সাধারণ মানুষ প্রতি নিয়ত ওদের ঐতিহ্যের দিকে আঙুল তোলে। ওদের জন্যই দেশ আজ পরাধীন। সাধারণ মানুষ পরাধীনতার গ্লানিতে ভুগছে কেবল ওদের জন্য। আর এবারের চুনকালি না হয় আরেকটু লেপে দেওয়া গেল, এবারের শত্রুতা আরো ভালোভাবে হোক। শেষ হলো আজকের নিবেদন দেবাদ্রিতা বসুর ঐতিহাসিক প্রেমের কাহিনী সময়ের প্রথম পর্ব। যদি নিবেদনটি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দিয়ে যাবেন, যাতে আগামী পর্বে আপনাদের জন্য আরও ভালো কিছু গল্প আমি আনতে পারি। অনাদিনাথের চরিত্রে অনুভব মুখার্জি, দুর্গার ভূমিকায় মোনালি কর্মকার, ইন্দ্রনারায়ণের চরিত্রে শুভব্রত জানা, প্রসন্নময়ের ভূমিকায় ইন্দ্রাণী দে, নৃসিংহনাথের চরিত্রে পার্থসারথী মুখার্জি, উমার ভূমিকায় শ্রেয়া দাস, কৃষ্ণনাথ দেবের চরিত্রে সুভাষ ব্যানার্জি, মদনমোহন মল্লিক ও সুখবিলাসের ভূমিকায় শুভায়ু, স্বীকৃতির চরিত্রে জয়ী রায়, আদিত্যনাথ দেবের ভূমিকায় বিশ্বদীপ সাঁফুই, নায়বের চরিত্রে শুভ্র পাল, গল্প পাঠ ভবিষ্যৎ দ্রষ্টা ও বৃন্দাবনের ভূমিকায় অভিষেক বোস, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি, পর্ব পরিচালনা ও কাহিনী সূত্রধার আমি অনুভব মুখার্জি। ঠিক 15 দিন পর গান গল্প এবং আসছে দেবাদ্রিতা বসুর কলমে ঐতিহাসিক প্রেমের কাহিনী সময়ের তৃতীয় এবং অন্তিম পর্ব। সঙ্গে থাকুন। নমস্কার।